আগুনের শ্রেণীবিন্যাস। ইয়েস, আমরা আগুনকে বিভক্ত করে কেন চিনব, আগুনকে শ্রেণীবিন্যাস করে কেন চিনব? কারণ আগুন নেভানোর সুবিধার্থে। আগুন যদি আপনি নেভাতে চান, কোন ধরনের আগুনের ক্ষেত্রে কি উপাদান দিয়ে আপনি আগুনটাকে নেভাবেন, সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে। সো আপনি এই ডিসিশন নেওয়ার জন্য আমরা আগুনকে শ্রেণীবিন্যাস করেছি, এবং আগুন আসলে শ্রেণীবিন্যাস করা হয়েছে টোটাল দাহ্য বস্তুর উপর ভিত্তি করে। আই রিপিট, ইংরেজিতে আমরা বলি ফুয়েল, আর বাংলায় বলি দাহ্য বস্তু। এই দাহ্য বস্তুর উপর ভিত্তি করে আগুনটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি, যেখানে আপনার প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে ডিসিশন নিতে হবে। এই ক্লাসের আগুন যদি হয় এইভাবে নিভাবো, এই ক্লাসের আগুন হলে এইভাবে নিভাবো। আমি বোঝাতে চাচ্ছি আগুন নেভানোর সুবিধার্থে আমরা আগুনকে দাহ্য বস্তুর উপর ভিত্তি করে 4টা শ্রেণীতে ভাগ করেছি। সো 4টা শ্রেণীকে একটু দেখে নিই। নাম্বার 1, এটাকে আমরা প্রথম ক্লাসে ডিফাইন করেছি এ ক্লাস। এটা একটা কমন নেম। হ্যাঁ, এই কমন নামটা রাখার কারণ কি, যে কোনো এমার্জেন্সির সময় সহজে যেন ডিসিশন নেওয়া যায় এই ধরনের আগুনের ক্ষেত্রে আপনি কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন বা ফাইটিংয়ের ব্যবস্থা নেবেন। এ ক্লাসের আগুনকে আমরা বাংলায় বলি কঠিন পদার্থের আগুন। কঠিন পদার্থ মিনস ধরুন কাঠে আপনি যদি আগুন লাগাই দেন, কাঠটা জ্বলবে, জ্বলার পরে কিন্তু শেষে কি থাকবে, অবশিষ্ট কি থাকবে, কয়লা যেটা বলি, অ্যাশ যেটা বলি, সেটা সেই ধরনের পদার্থকে বলে আমরা কঠিন পদার্থ। কঠিন পদার্থ ডাজেন্ট মিন আপনি আবার এই লোহাটাকে কঠিন পদার্থের ইনক্লুড করা যাবে না। এই লোহাটা হচ্ছে মেটাল ফায়ার, এটা ডি ক্লাসের। সো কঠিন পদার্থ বলতে আমরা সেই ফায়ারটাকে বোঝাচ্ছি যে ফায়ারটার আগুন জ্বলার পরে একটা অবশিষ্ট থাকবে, অঙ্গার, বা এই অবশিষ্ট যে ফায়ার যে আগুনের মধ্যে পাবেন সেটাকে আমরা বলবো এ ক্লাসের ফায়ার, বা ইংরেজিতে এটাকে বলি আমরা সলিড ফায়ার। সো একটু বোঝার চেষ্টা করুন। 1 নাম্বার, এ ক্লাসের ফায়ার বা কঠিন পদার্থের আগুন অথবা সলিড ফায়ার বোঝার জন্যে বা সহজে ডিসিশন নেওয়ার জন্য আমরা এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস করেছি। ভেরি কমন একটা এক্সাম্পল যদি আমরা দিতে পারি, আমরা যখন ক্লাসরুমে ক্লাস করি, যখন আমাদের মাস্টার বা টিচারেরা দেখেন আমাদের ক্লাসরুমে কিন্তু রোল নাম্বার কল করে, রাইট? 1 2 3 4 5, বাট 1 নাম্বার যদি বলে তাহলে দেখা যাচ্ছে রহিম রেসপন্স করবে, 2 নাম্বার বললে করিম রেসপন্স করবে। ইট মিনস এ ক্লাস মানে কিন্তু কঠিন পদার্থের আগুন বোঝাচ্ছে আমরা একটা কমন নাম দেওয়ার চেষ্টা করেছি, যে কমন নামটা ধরে আমরা সহজেই চিনতে পারবো। আমাদের স্কুল কলেজে যখন আমাদের রোল নাম্বার ধরে ডাক দেয়, আইডি নাম্বার ধরে ডাকে, তখন কিন্তু আমরা সহজেই রেসপন্স করি। ইট মিনস এটা কিন্তু একটা কমন আইডেন্টিটি। হ্যাঁ, সলিড ফায়ারের কমন আইডেন্টিটি হচ্ছে এ ক্লাসের আগুন, সহজে আমরা যেন চিনতে পারি। বি ক্লাস বলতে আমরা তরল পদার্থের আগুনকে বুঝবো। বি ক্লাস বলতে তরল পদার্থ, যেমন তরল পদার্থ বলতে কেরোসিন, ডিজেল, পেট্রোল, এগুলোকে আমরা বি ক্লাসের আগুন বলে থাকি। বি ক্লাসের আগুনের ক্ষেত্রে আপনি যদি বি ক্লাসের আগুন দেখতে পান তাহলে আপনাকে চিন্তা করতে হবে এটা তরল পদার্থের আগুন। এই তরল পদার্থের আগুন নেভানোর জন্য আপনাকে এক্সট্রা ডিসিশন নিতে হবে। আপনি কঠিন পদার্থের আগুন, আপনি পানি দিলে কিন্তু আগুনটা নিভে যাবে। আপনি তরল পদার্থের আগুন, এখানে পানি দিলে আগুনটা বেড়ে যাবে। সো আপনাকে সিনসিয়ার থাকতে হবে আপনি কোন ক্লাসের আগুনের সঙ্গে ফাইট করছেন। সো আগুন দাহ্য বস্তুর উপর আমরা যে 4টা ভাগে ভাগ করেছি তার 2 নম্বর ক্লাসের, যেটাকে বলা হচ্ছে বি ক্লাস বা তরল পদার্থের আগুন, বা এটাকে আমরা লিকুইড ফায়ারও বলে থাকি। সো নাম্বার 3, এটাকে বলি আমরা সি ক্লাস বা গ্যাসীয় পদার্থের আগুন। মিথেন, ইথেন, প্রোপেন, অ্যাসিটিলিন যেগুলো আছে গ্যাস, যেগুলো গ্যাসে আমরা আগুন জ্বলে সেই গ্যাসগুলোকে বলি আমরা সি ক্লাসের আগুন। খুবই কমন, আমরা বাসা বাড়িতে যে চুলাতে রান্না করি সেটা মিথেন গ্যাস। হ্যাঁ, এই মিথেন গ্যাসটাকে আমরা বলি সি ক্লাসের। যদি আপনার গ্যাসে আগুন লাগে তাহলে ডিরেক্টলি আপনি সি ক্লাস বলে ডিফাইন করতে পারবেন। সি ক্লাস বলে আপনি যদি ডিফাইন করেন তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে এটা গ্যাস জাতীয় ফায়ার। এই ধরনের ইনসিডেন্ট যদি ঘটে যায় তাহলে আপনি কি ডিসিশন নেবেন? খুব ইনস্ট্যান্টলি আপনাকে ডিসিশন নিতে হবে যে গ্যাসের রাইজারটা অফ করে দিতে হবে। সো এই ক্লাসগুলো ডিফাইন করার অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি যেন আপনি ডিসিশন নিতে পারেন কোন আগুনের ক্ষেত্রে কী ধরনের কাজ বা অ্যাক্টিভিটিস আপনি চালাবেন, রাইট? এরপরে আমরা মেটাল ফায়ার যেটাকে বলি ডি ক্লাসের আগুন। এটা ধাতব পদার্থের আগুন। এই যে এই টেলিভিশনটা, এটা হচ্ছে স্টিলের বা স্টেনলেস স্টিলের। এটাতে যদি আগুন সহজে লাগবে না, যদি আগুন লাগে, আগুন লাগার পরে জ্বলে যখন এটা শেষ হবে এটা কিন্তু অবশিষ্ট থাকবে না। তার মানে এটাও কঠিন পদার্থ, বাট কঠিন পদার্থ আগুন জ্বালার পরে দেখা যাচ্ছে এটা কোনো অবশিষ্ট থাকবে না, এটা টোটালি বার্ন হয়ে যাবে। এই ধরনের পদার্থকে বলে আমরা ধাতব পদার্থ। এই ধাতব পদার্থে আগুন লাগাও কঠিন, আবার আগুন লাগলে নেভানো বেশ কঠিন। সো ডি ক্লাসের আগুন বলতে আমরা ধাতব পদার্থের আগুন বুঝবো বা মেটাল ফায়ার বুঝবো। এই ক্লাসগুলোর বাহিরেও বর্তমান যারা ফায়ার সায়েন্স নিয়ে কাজ করে তারা অনেকেই কে টাইপ ফায়ার বলে, কিচেন ফায়ার,
ই টাইপ ফায়ার বলে, ইলেকট্রিক ফায়ার, এগুলো আসলে অনেক টাইপই বলা হয়ে থাকে। বর্তমান আগুন নিয়ে যেহেতু অনেক রিসার্চ হচ্ছে, অনেক গবেষণা করা হচ্ছে, এগুলো এক্সটেন্ডেড ভার্সন হিসাবে অনেকেই বলে। বাট আমরা বেসিক্যালি যে কোনো আগুনকে এই 4টা ক্লাসের মধ্যে রেখে আমরা ডিসিশন নিতে পারি কোন আগুনের ক্ষেত্রে কী ধরনের আমরা এটার সঙ্গে ফাইট করার জন্য কী ধরনের পদক্ষেপ নেব, রাইট? সো মনে রাখবেন এই 4টাকে আমরা ভাগ করেছি দাহ্য বস্তুর আচরণের উপর ভিত্তি করে। সো এই ধরনের আগুনগুলোর আরেকটু এক্সটেন্ডেড বা এক্সাম্পল সহ আমরা দেখে আসি কোন আগুনের ক্ষেত্রে আপনি কী ধরনের ডিসিশন নেবেন এবং কোনটা করলে ভালো হয়। সো প্রথম এ ক্লাসের ফায়ার বা সলিড ফায়ার। এ ক্লাস বলতে আপনি ডিসিশন নেবেন ওটা সলিড ফায়ার। সো সলিড ফায়ারের কোনগুলো একটু দেখে নিই আমরা। কাঠ, পাট, কাপড়, সুতা, তুলাই, এগুলো সবগুলোতে যদি আপনি আগুন লাগান, আগুন লাগার পরে একটা অ্যাশ থাকবে বা একটা অঙ্গার থাকবে, এই ধরনের পদার্থেতে যদি আগুন লাগে তাহলে আপনি সহজে বলবেন এটা এ ক্লাসের ফায়ার। এ ক্লাসের ফায়ার হলে সবচেয়ে ভালো হচ্ছে এ ক্লাস ফায়ার নেভানোর জন্য পানি। এ ক্লাসের আগুন নেভানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে পানি। আপনি পানি যত ব্যবহার করতে পারবেন এ ক্লাসের আগুন তত তাড়াতাড়ি নিভে যাবে। এছাড়াও আপনি ফায়ারের অন্যান্য সরঞ্জাম যেগুলো আছে, বিভিন্ন ধরনের এক্সটিংগুইশার আছে, বিভিন্ন ধরনের আমাদের টুলস টেকনোলজি আছে যেগুলোকে আমরা ব্যবহার করেও কিন্তু এ ক্লাসের আগুনটাকে নিভাতে পারি। তাহলে এ ক্লাসের আগুন বলতে আপনাকে ডিসিশন নিতে হবে পানি দিয়ে আপনি এটাকে নিভাবেন। এবং বাংলাদেশে পার্টিকুলার আরএনজি সেক্টরের কথা যদি আমরা বলে থাকি তাহলে আরএনজি সেক্টরে কিন্তু কাপড় নিয়ে বেশি কাজ করা হয়, রাইট? সো কাপড় নিয়ে যেহেতু বেশি কাজ করা হয়, এ ক্লাসের আগুন আরএনজি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। সো আরএনজি ইন্ডাস্ট্রিতে পানির পরিমাণ বা পানি দিয়ে নিভানোর পদ্ধতিও সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়। সো আরএনজি ইন্ডাস্ট্রিতে যেমন আমাদের কাপড় নিয়ে কাজ করা হয়, তেমনি আমাদের বাসা বাড়ির সব জায়গাতেই দেখবেন এ ক্লাসের আগুনটাই কিন্তু সবচেয়ে বেশি থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন কেমিক্যাল গোডাউন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের অন্যান্য ফায়ারগুলো বেশি থাকে। বাট আমাদের আরএনজি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি এ ক্লাসের আগুন আমরা দেখতে পাই এবং আমরা সাধারণত বাসা বাড়িতেও আমরা এ ক্লাসের আগুনটাকে বেশি লক্ষ্য করে থাকি। সো এ ক্লাসের আগুনের ক্ষেত্রে আপনি যে পদ্ধতিটা গ্রহণ করবেন পানি দিয়ে নেভানোর চেষ্টা করবেন। এরপরে বি ক্লাসে চলুন একটু। বি ক্লাসের আগুন কোনগুলো খুব সহজে বোঝাতে, ডিজেল, পেট্রোল, কেরোসিন, থিনার, রং, বার্নি, সেগুলোকে আমরা বি ক্লাসের আগুন বলে থাকি বা লিকুইড ফায়ার বলে থাকি। লিকুইড ফায়ারের ক্ষেত্রে একটু সিনসিয়ার থাকতে হবে। এটা খুব কম্পাস্টেবল ম্যাটেরিয়ালস, খুব তাড়াতাড়ি আগুন ধরে, খুব তাড়াতাড়ি এক্সপ্লোর করে। আপনি যদি পুরান ঢাকার কথা বলে থাকেন, পুরান ঢাকায় দেখেন কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পরে একটা বিল্ডিংয়ে নিমেষেই প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে গোটা বিল্ডিংটা বার্ন হয়েছিল। কেন? নিচে কেমিক্যালের গোডাউন ছিল। এই ধরনের অনেক কেমিক্যালের গোডাউনে আগুন লাগে এবং এই আগুনগুলো খুব দ্রুত ছড়িয়ে যায়। সো বি ক্লাসের আগুনের জন্য কিন্তু অনেক স্ট্রং আপনার প্রিভেন্টিভ জিনিসপত্র থাকা দরকার। বি ক্লাসের আগুন যেখানেই থাকবে, যেখানে ডিজেল, পেট্রোল, কেরোসিন বা বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করা হবে, সেই জায়গাতে স্ট্রং ফায়ার সেফটি থাকতে হবে, স্ট্রং, যেন দুর্যোগ ছড়িয়ে মানুষের লাইফটা ক্র্যাশ না করতে পারে। সো বি ক্লাসের আগুনের ক্ষেত্রে একটু সিনসিয়ার থাকবেন। প্রফেশনাল লোক না হলে এই ধরনের আগুন নেভানো খুবই কঠিন। তারপরও এটা যদি আপনি নিভাতে চান আপনি CO2 ব্যবহার করতে পারেন, যেটা একটা এক্সটিংগুইশার, সার্টেন টাইপ এক্সটিংগুইশার। 4 ধরনের এক্সটিংগুইশার আমরা সাধারণত দেখে থাকি। এই 4 ধরনের এক্সটিংগুইশারের মধ্যে CO2 আছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। সবচেয়ে ভালো হয় ফোম। হ্যাঁ, তরল পদার্থের আগুনে ফোম ব্যবহার করে আগুন নেভানো সবচেয়ে ভালো। ফোমটা কোন জিনিস? এই ধরনের এক্সটিংগুইশারের মাঝেই এক ধরনের কেমিক্যাল থাকে এটার ভিতরে, যে কেমিক্যালটাকে আপনি পুশ করলে ওখান থেকে ফোম বের হয়ে আসে। খুব সহজ এক্সাম্পল আমরা যদি বলি, আমরা যে ছেলেরা বিশেষ করে সেভ করি, দাড়ি সেভ করি, সেই দাড়ি সেভ করার সময় দেখবেন যে একটা ছোটো কোটার মধ্যে যখন আমরা প্রেস করি তখন ফোম বের হয়ে আসে, সেগুলো লাগিয়ে দিয়ে আমরা সেভ করি। সিম্পল সেই টেকনোলজিটাই এই ফায়ার এক্সটিংগুইশারের মাঝে থাকে, যেটাকে আপনি প্রেস করলে ফোম বের হয়ে যাবে। ওই ফোমটা দিয়ে আগুন নেভানো বা বি ক্লাসের আগুন নেভানোর জন্য সবচেয়ে ভালো বলে ফায়ার এক্সপার্টগণ মনে করে, রাইট? তাহলে আমরা কয়টা ক্লাস দেখলাম? 2টো ক্লাস। এ ক্লাস সলিড ফায়ার, বি ক্লাস লিকুইড ফায়ার। এবার আমরা দেখব সি ক্লাস বা গ্যাসীয় পদার্থ। খুব সহজে আমরা অনুমান করি, গ্যাস বলতে আমরা বুঝাই যেটা মিথেন, ইথেন, অ্যাসিটিলিন গ্যাস, এগুলোকে আমরা বুঝিয়ে থাকি। এগুলোর মধ্যে আমরা বাসা বাড়িতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মিথেন গ্যাস। আমাদের বাংলাদেশে 95%-এর উপরে আমরা মিথেন গ্যাসই ব্যবহার করে থাকি। সো এই মিথেন গ্যাসই হচ্ছে আমাদের রান্না করার বা কুক করার সবচেয়ে বড় একটা মাধ্যম। এই ধরনের আগুন যদি আসে তাহলে সর্বপ্রথম যে জায়গাটায় সিদ্ধান্ত নেবেন, সি ক্লাসের আগুন যদি হয়ে থাকে তাহলে গ্যাসের মিটারটা বন্ধ করতে হবে।
গ্যাসের মিটারটা আপনি যত তাড়াতাড়ি বন্ধ করবেন গ্যাস অফ তত তাড়াতাড়ি হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনি বাসাতে কাজ করছেন, বাসার কিচেনে যদি আগুন লেগে যায় তাহলে প্রথম আপনাকে কি করতে হবে, কিচেনের রাইজারটা বন্ধ করতে হবে। এখন কিচেনের রাইজারটা যদি বন্ধ করতে না পারেন তাহলে দ্রুত আপনাকে নিচে প্রতিটা বিল্ডিংয়ের যেখানে ফায়ারের গ্যাসের লাইনগুলো সরবরাহ করা হয় সেই লাইনের নিচে একটা কিন্তু স্ট্রং বা সবচেয়ে কন্ট্রোলিং একটা হচ্ছে রাইজার থাকে, সেই রাইজারটা বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে নিচে ফোন করতে হবে অথবা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে আপনি যেন ওখান থেকে গ্যাসের সরবরাহটা অফ হয়ে যায়। সো সি ক্লাসের আগুন দেখলে সঙ্গে সঙ্গে আপনাকে ডিসিশন নিতে হবে গ্যাসের রাইজার বন্ধ করা এবং মিটারগুলো বন্ধ করে দেওয়া, তাহলে কি হবে আগুনটা আর এক্সপ্যান্ড করবে না। এরপরে আরও আপনি গ্যাসের চুলার পাশেই একটা CO2 রাখুন। আপনি বাসা বাড়িতে হয়তো রান্না করে বেশি, বাসা বাড়িতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখন বর্তমানে ঢাকা সিটিতে গ্যাস ব্যবহার করে। প্রত্যেকটা মানুষকেই আমি রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব 500 থেকে 600 টাকা লাগে একটা ফায়ার এক্সটিংগুইশার কিনতে। ছোট একটা ফায়ার এক্সটিংগুইশার কিনেন, যে এক্সটিংগুইশারটা আপনার কিচেনের একদম পাশেই রাখেন এবং যে রান্না করে আপনার কাজের বুয়াও রান্না করতে পারে তাকেও শিখিয়ে দিন এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা বিপদের সময় কিভাবে আপনার কাজে লাগবে। অথবা আপনার মিসেস হতে পারে, আপনার মেয়ে হতে পারে, সবাইকে এটা শিখিয়ে দিন বিপদের সময় কিভাবে খুব দ্রুত এটা দিয়ে আগুন নেভানো হয়। সো সি ক্লাসের আগুন যেহেতু আমাদের বাসা বাড়িতে অনেক বেশি থাকে সেহেতু এই ধরনের যে কোনো একটা এক্সটিংগুইশার কিনে কিভাবে চালাতে হয় আপনার বাসা বাড়ির সবাইকে ট্রেন আপ করুন, তাহলে কি হবে আপনার বাসা বাড়িতে আগুনের হ্যাজার্ড থেকে আপনি সেফ জোনে রাখতে পারবেন। সো সি ক্লাসের আগুনের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করবেন। এবার ডি ক্লাসের আগুন একটু দেখি আমরা। ডি ক্লাসের আগুন বিশেষ করে প্লেন ক্র্যাশ অথবা আরএমজি ইন্ডাস্ট্রিতেও হয়ে থাকে, অনেক সময় মেটাল স্ট্রাকচার থাকে আরএমজিতে। যেমন গাজীপুরে আমরা শ্রীপুরে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম গত কয়েক বছর আগে, যে ডিগনিটি গার্মেন্টস ছিল, ডিগনিটি গার্মেন্টসে আগুন 9 তলা একটা বিল্ডিং ছিল, 9 তলা বিল্ডিংয়ে ফায়ার স্ট্রাকচারটা ছিল মেটালের। হ্যাঁ, আগুন লাগার পরে দেখা যাচ্ছে স্ট্রাকচারটা টোটাল কোলাপস করে একদম মানে একটা স্যান্ডউইচের মতো হয়ে গেছে। তার মানে মেটাল ফায়ার কিন্তু অত্যন্ত মানে একটা ডিভাস্টেটিং সিচুয়েশন ক্রিয়েট করে, যেটাকে আগুন নেভানো আমাদের প্রফেশনাল ফায়ার ফাইটারেরাও হাঁপিয়ে যায়। সো ডি ক্লাসের আগুন যদি হয় সেক্ষেত্রে ডি ক্লাসের আগুনের ক্ষেত্রে আমরা যারা সিভিলিয়ান অর্ডিনারি পিপলের ক্ষেত্রে আমাদের খুব বেশি করার কিছু নাই। ডি ক্লাসের আগুন লাগেও দেরিতে এবং লাগলে এটার ইন্টেন্স বা এটার গভীরতাও অনেক বেশি। সো এই ধরনের ডি ক্লাসের আগুন যদি আমরা দেখি খুব দ্রুত আমরা ফায়ার সার্ভিসকে রেসপন্স করব। ফায়ার সার্ভিস যত দ্রুত আসবে তত তাড়াতাড়ি এই আগুনটা কন্ট্রোলে আসার সম্ভাবনা থাকবে। এবং ডি ক্লাসের আগুন নেভানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে ফোম। আপনি দেখবেন প্লেনে যদি ক্র্যাশ করে তাহলে ফোম ছিটিয়ে দেয়, গোটা রাস্তায় ফোম দেয়, CO2 দিয়েও কাজে লাগতে পারে। এবং যারা প্রফেশনাল লেভেলের ফায়ার ফাইটার তারা অনেক সময় পানি দিয়েও কাজ করতে পারে, কারণ পানিটাকে বিভিন্ন লেয়ারে তারা পরিণত করতে পারে। হ্যাঁ, কখনো দেখা যাচ্ছে ফগ আকারে দিতে পারে, বিভিন্নভাবে ফায়ার ফাইটারেরা পানিকে কন্ট্রোল করতে পারে। সো যারা প্রফেশনাল তাদের কথাটা আলাদা, কিন্তু আমরা নর্মাল পিপল যদি পানি দিই তাহলে ওটাকে আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এনিওয়ে, পেশাদার ফায়ার ফাইটাররা ডি ক্লাস আগুন নেভানোর জন্য এগিয়ে আসবে। আমি খুব বেশি কিছু করতে পারবো না। তাহলে আমি যদি এই ভিডিওটাকে একটু সাম আপ করে বলি তাহলে আমরা কয়টা জিনিসে লক্ষ্য করলাম একটু দেখেন। আমরা বেসিক্যালি এখানে 4টা ক্লাসের কথা বলেছি। এ ক্লাস কঠিন পদার্থের আগুন, এটাকে আমরা বলি সলিড ফায়ার। বি ক্লাস লিকুইড ফায়ার, এটাকে আমরা বলি তরল পদার্থের আগুন, এটাকে আমরা লিকুইড ফায়ারও বলে থাকি। সি ক্লাস গ্যাস ফায়ার, বায়বীয় পদার্থের আগুন, বা এটাকে আমরা সি ক্লাসও বলছি। আবার ডি ক্লাস, এটাকে আমরা মেটাল ফায়ার বলি বা হচ্ছে ধাতব পদার্থের আগুন বলে থাকি। সো 4টা আগুন, 4 ধরনের আগুন। এই 4 ধরনের আগুনের ক্ষেত্রে 4 ধরনের উপাদান ব্যবহার করলে দ্রুত আগুনটা নেভানো যায়। সলিড ফায়ারের ক্ষেত্রে পানি, লিকুইড ফায়ারের ক্ষেত্রে ফোম বা গ্যাস CO2 ব্যবহার করতে পারেন। আবার আপনি গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আগুন যদি লাগে গ্যাসের রাইজারটা অফ করে দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আপনার যদি ডি ক্লাসের আগুন হয় তাহলে প্রফেশনাল ফায়ার ফাইটারেরা ফোম দিয়ে বা বিভিন্ন ধরনের আলাদা অ্যাডভান্স লেভেলের কেমিক্যাল দিয়ে তারা আগুনটাকে নেভানোর চেষ্টা করবে। সো এই 4টা ক্লাসকে একটু মাথায় রাখবেন, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, যাতে করে আগুনের দুর্ঘটনায় আপনি ডিসিশন নিতে পারেন কি করবেন। সো আপনি ডিসিশন নিতে পারবেন সেই আশা রেখেই এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমাদের আগুনের পদ্ধতি, কি পদ্ধতিতে আমরা আগুনকে নেভাতে পারি। আগুনের 4টা পদ্ধতিতে আমরা আগুনকে নেভাতে পারি। এই 4টা পদ্ধতি নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।